আমন্ত্রণ জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আপনাদের প্রিয় অনুষ্ঠানে আমি আরিফুর রহমান পুরো সময় জুড়ে থাকব। দর্শক, আমরা সবসময় যা চেষ্টা করি সারাদিনের সব গুরুত্বপূর্ণ তথ্য, আন্তর্জাতিক, বাংলাদেশ এবং কমিউনিটি নিউজের দিকেও আমরা একটা বিশেষ নজর রাখি। তো আজকের যে প্রধান বিষয়গুলো নিয়ে দর্শক, প্রথমেই আপনাদেরকে আমি একটু টাচে যাব, যে খবরগুলো নিয়ে আমরা বিশ্লেষণে যাব আমাদের আমন্ত্রিত যারা অনলাইনে যুক্ত হবেন অতিথিরা। প্রথমেই বলবো যে গভর্নমেন্ট শাটডাউন, ফ্লাইট কার্ড বেড়েছে যাত্রী ভোগান্তি। নিউ ইয়র্ক সিটি যানজট বা কনজেশন প্রসেসিং বাতিল করার সিদ্ধান্ত ট্রাম্পের, গভর্নর ক্যাথি গোকুলের কঠোর সমালোচনা। কোর্টে আপিল করলেও পে বা ফুড স্ট্যাম্প সুবিধা পুরোপুরি চালু রাখার প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসনের। ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকরে গাজায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাহিনী। বিপজ্জনক ক্যান্সার চিকিৎসায় নতুন আশাবাদ সৃষ্টি করেছে একটি ট্যাবলেট। বাংলাদেশের গণভোট নিয়ে বিতর্কের নেপথ্যে খলিল বিরিয়ানি সিইও খলিলুর রহমানকে নিয়ে হইচই, কারণ কি? আজকে আমাদের অতিথি ডাক্তার মুজিবুর রহমান মজুমদার, হাসান ফেরদৌস, খলিলুর রহমান, আর নিউজ আপডেটে সবসময় আমাদের প্রিয় মুখ নাজবুল হাসান, উনি থাকছেন। তো অনুষ্ঠানের শুরুতেই আমরা বরাবর যা করি, শুক্রবার নভেম্বর মাসের 7 তারিখ শাটডাউন অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে এবং 36 দিন অতিবাহিত হয়েছে ইতিমধ্যেই, এবং জানেন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের শাটডাউনের সব ধরনের অতীত রেকর্ড ভঙ্গ করেছে। তবে শাটডাউনের সিনেট রিপাবলিকানরা আজকে ডেমোক্রেটদের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে, এবং ডেমোক্রেটরা প্রস্তাব করেছিল অন্তত 1 বছরের জন্য ওবামা কেয়ারের যে সাবসিডি যুক্ত প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থাটি বহাল ছিল এতদিন পর্যন্ত, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, সেটি অন্তত 1 বছরের জন্য যাতে পুনর্বহাল করা হলে ডেমোক্রেটরা এই শাটডাউন প্রক্রিয়ায় তাদের সমর্থন দেবে এবং প্রক্রিয়া বন্ধ করার ক্ষেত্রে। এবং তবে রিপাবলিকান নেতৃত্ব সেটি নাকচ করে দিয়েছে। সিনেটের রিপাবলিকান দলের নেতা জন থুন বলেছেন যে ডেমোক্রেটরা বুঝতে পেরেছে যে এটি যুক্তরাষ্ট্রের আপামর মানুষের জন্য কষ্ট এবং বেদনার পর্যায়ে পৌঁছে গেছে, অতএব এইখানে নতুন করে তাদের ছাড় দেওয়ার কোনো প্রশ্ন না, ডেমোক্রেটদের প্রস্তাব তারা নাকচ করে দিয়েছে। অতএব শাটডাউন আপাতত অন্তত আগামী দিন কয়েকের মধ্যে বন্ধ হচ্ছে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, যদিও ডেমোক্রেট দলের নেতা সিনেটর শুমার বলেছেন যে তাদের অন্তত এই 1 বছর এই পূর্বের হারে, আগে যেই হারে ওবামা কেয়ার, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যেটি মূলত সেই প্রিমিয়াম দেওয়া যেত, সেটি যদি বহাল রাখা হয়, নতুন একটি বিলের মাধ্যমে পাশ করানো হয়, তাহলেই তারা শাটডাউন বন্ধ করার ব্যাপারে রিপাবলিকানদের সমর্থন দিবে। রিপাবলিকান নেতৃত্ব সেটি না মানায় শাটডাউন অব্যাহত রয়েছে যদিও। তবে মাত্র 1 বছরের এক্সটেনশন চেয়েছিলেন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের, এবং এটি আজকে 36 নয় 38 দিন অতিক্রম করেছে। আমি একটু পরে দেখলাম, এবং এবং এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি। সেনেটর শুমার অবশ্য তিনি বলেছেন যে আমরা চেষ্টা করছি, যদি ডেমোক্রেট রিপাবলিকান রাজি হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে এই শাটডাউন বন্ধ করা সম্ভব। কর্নেল ইউনিভার্সিটি শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সাথে একমত হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি তারা মেনে নিয়েছে। তাদের ট্রাম্প প্রশাসনের একটা চুক্তি তারা সম্মত হয়েছে, সেই চুক্তির বলে কর্নেল ইউনিভার্সিটির যে $250 মিলিয়ন রিসার্চ ফান্ড, রিসার্চ গ্র্যান্ট যেটি ফেডারেল সরকার স্থগিত রেখেছিল, সেটি পুনর্বহাল করা হবে। তবে এর বিনিময়ে এই $250 মিলিয়ন পাওয়ার জন্য রিসার্চ গ্র্যান্ট হিসাবে $30 মিলিয়ন তারা ফেডারেল সরকারকে দিবে, অতিরিক্ত $30 মিলিয়ন তারা ফেডারেল সরকারকে দিবে, এবং আরো $30 মিলিয়ন দ্বারা যুক্তরাষ্ট্রের কৃষি কাজের গবেষণার জন্য ব্যয় করবে কর্নেল বিশ্ববিদ্যালয়। মোট তাদের $60 মিলিয়ন দিতে হচ্ছে, $30 মিলিয়ন হচ্ছে ফেডারেল গভর্নমেন্টকে সরাসরি দিতে হবে, এবং বাকি $30 মিলিয়ন যুক্তরাষ্ট্রের কৃষি কাজের উন্নয়নের জন্য গবেষণা ব্যয় করবে কর্নেল বিশ্ববিদ্যালয়। তার বিনিময়ে $250 মিলিয়ন যে অনুদান, যে গবেষণা গ্রান্ট, সেটি তারা ফেরত পাবে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে কেউ যদি নাগরিক না হয় এবং তিনি যদি সেটি নাগরিকত্বের দাবি করে কোনো সুবিধা গ্রহণ করে থাকেন, সেটি একটি ফেডারেল অপরাধ এবং গুরুত্বপূর্ণ অপরাধ। কিন্তু যুক্তরাষ্ট্রের একজন গ্রিন কার্ডধারী ব্যক্তি 2021 সাল থেকে কানসাস সিটির একটি মেয়রে নিজেকে
ভোটার তালিকাভুক্ত করে এবং ভোট দিয়ে এসেছেন, এবং তিনি 2021 সালে মেয়রও নির্বাচিত হয়েছেন সেই ছোট শহরে। এবং গত দিন কয়েক আগে তিনি পুনরায় মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। যদিও তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারী, কিন্তু মেক্সিকোর নাগরিক। কিন্তু ক্যান্সাসের নতুন অ্যাটর্নি জেনারেল তথ্য দিচ্ছেন, জানিয়েছেন যে এই যেই ব্যক্তি এই মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, 54 বছর বয়স্ক জন হোজে কেবালস, তিনি আসলে যুক্তরাষ্ট্রের নাগরিকই নন। তিনি মিথ্যা দাবি করে, নাগরিকত্বের মিথ্যা দাবি করে, যদিও এই 2021 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন ফেডারেল সুবিধা মেয়র হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে কেউ তার নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জও করেনি, জানতেও চায়নি। তিনি শুধু বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু নতুন যিনি অ্যাটর্নি জেনারেল ক্যান্সাসে, তিনি আবিষ্কার করতে পেরেছেন যে এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকই নন, তিনি মেক্সিকো নাগরিক, তবে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। গ্রিন কার্ডধারীরা কোনো ফেডারেল কোনো শহরের মেয়র কিংবা কাউন্সিলর নির্বাচিত হতে পারে না, এমনকি ভোট দানের অধিকার তাদের নেই। কিন্তু এই হোজে কাবালাস, তিনি মেয়রের পদে দায়িত্ব পালন করেছেন 4 বছর, এবং ভোট দিয়েছেন সেটি হচ্ছে নভেম্বর 2022, নভেম্বর 2023 এবং অগাস্ট 2024। এবং কানসাসে তিনি এবং কানসাসে বলেছেন এটা আইন বিরোধী কানসাসে, যে আপনি নাগরিক না হলে ভোট দিতেই পারেন না। কিন্তু তিনি ভোট দিয়েছেন এবং মেয়র নির্বাচিত হয়েছেন। তবে তার শহরটির নাম হচ্ছে কোল্ডওয়ার সিটি আর কানসাসের। এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এবং যদি তিনি দোষী সাব্যস্ত হন, তার বিরুদ্ধে ফেডারেল ক্রাইম অপরাধ হবে, এবং তাকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করার প্রক্রিয়াও শুরু হবে, যেহেতু তিনি নাগরিকত্বের ব্যাপারে মিথ্যা তথ্যের আশ্রয় নিয়েছেন। এবং এর পাশাপাশি তাকে 5 বছর জেল খাটতে হতে পারে যদি দোষী সাব্যস্ত হন, এবং $2 লক্ষ জরিমানা করা হবে। 5 বছর জেল খাটার পর $2 লক্ষ জরিমানা যদি তিনি দোষী সাব্যস্ত হন, তারপর তাকে যুক্তরাষ্ট্র থেকে আনুষ্ঠানিকভাবে ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু হবে, কিংবা ততদিনে ডিপোর্ট প্রক্রিয়া চূড়ান্ত করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। ক্যান্সার সিটির অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এই তথ্যটি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও বসবাসের জন্য যারা ভিসা চাইবেন যুক্তরাষ্ট্রে, তাদের এখন থেকে ডায়াবেটিস, স্থূলতা মানে ওবেসিটি মতো স্বাস্থ্য সমস্যা যাদের রয়েছে, তাদেরকে ভিসার আবেদন বাতিল করা হবে। তাদের স্টেট ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তিতে গতকাল তারা একটি এই তথ্যটি জানিয়ে, ট্রাম্প প্রশাসন বলেছেন যে পররাষ্ট্র দপ্তর, স্টেট ডিপার্টমেন্ট এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে এই ধরনের স্বাস্থ্য সমস্যা আক্রান্ত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের জন্য পাবলিক চার্জ বা অর্থনৈতিকভাবে বোঝা হয়ে উঠতে পারেন, এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ও করতে পারেন। তাই যুক্তরাষ্ট্রে আসার আগে এসব বিষয় তাদের যাচাই বাছাই করতে হবে যখন তারা ভিসার আবেদন করবেন। ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম KFF হেলথ নিউজের প্রতিবেদনে আরো বলা হয় যে এই নির্দেশনা মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এর আগে মার্কিন ভিসা প্রক্রিয়ায় সংক্রামক রোগ, টিকাদানের ইতিহাস, মানসিক অবস্থা, শারীরিক সুস্থতার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হতো। আর নতুন এই নীতিমালার আওয়ায় আরো কিছু অতিরিক্ত স্বাস্থ্য সমস্যাকে যুক্ত করা হলো। নির্দেশনায় আরো বলা হয় আবেদনকারী স্বাস্থ্য বিবেচনা করতে হবে কিছু রোগের, যেমন হৃদরোগ, হার্ট ডিজিজ, শ্বাসযন্ত্র, ক্যান্সার, ডায়াবেটিস, মেটাবলিক হেলথ, স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা, এবং যাদের জন্য চিকিৎসার জন্য কয়েক লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে যুক্তরাষ্ট্রে, তাদেরকে ভিসা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত ভিসা আবেদনকারীদের চিকিৎসা ব্যয় করতে সক্ষম কিনা সেটি সম্পূর্ণভাবে নিশ্চিত না হলে তাদের ভিসার আবেদন বাতিল করার জন্য কিংবা অগ্রাহ্য করার জন্য। অলাভজনক আইনি প্রতিষ্ঠান সংস্থা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি মিস্টার চার্লস হুইলার অবশ্য জানিয়েছেন যে এই নির্দেশনায় সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য বলা হয়েছে, তবে এটি মূলত স্থায়ী বসবাস, অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন করবেন তাদের উপরেই প্রয়োগ করা হবে বেশিরভাগ ক্ষেত্রে। স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনা আরো বলা হয়েছে যে আবেদনকারীর কি আজীবন চিকিৎসার খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে, যাতে তিনি সরকারি সহায়তা বা দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান ভিত্তিক সেবার প্রয়োজন ছাড়াই যুক্তরাষ্ট্রে জীবন যাপন করতে পারবেন। বিষয়টি অবশ্যই ভিসা কর্মকর্তাদের যাচাই বাছাই করতে হবে। নির্দেশনায় আরো বলা হয়েছে যে যে কোনো নির্ভরশীল সদস্যের মানে অর্থাৎ ডিপেন্ডেন্ট হিসেবে যারা আসবেন, এমন কোনো শারীরিক বা মানসিক অবস্থা আছে কিনা যার কারণে আবেদনকারীর কাজে কোনো প্রভাব পড়তে পারে। এই হচ্ছে এই নতুন ভিসা নীতি যেটি স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যুক্তরাষ্ট্রে, আপনারা জানেন যারা বাজার করেছেন ইতিমধ্যেই,
তারা জানেন যে গরুর মাংসের দাম অব্যাহতভাবে প্রায় প্রতিদিনই কয়েক সেন্ট করে বাড়ছে, এবং এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো গরুর মাংসের দাম এত এত উচ্চতায় উঠেনি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বিদেশি মিট প্যাকার অর্থাৎ বিদেশি কোম্পানি যারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মাংস প্যাকিং করে থাকেন তাদেরকে দায়ী করেছেন, এবং তারা তাদের কারণেই নাকি যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে। এবং তিনি ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে নির্দেশ দিয়েছেন অনতিবিলম্বে এই বিষয়ে তদন্ত করার জন্য। এবং তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে তার বিশেষ করে গত 4 নভেম্বর বিভিন্ন স্টেটে নির্বাচনের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের বাসিন্দারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপক্ষে নেতিবাচক ভূমিকা গ্রহণ করেছে এমন ধারণা থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এই গরুর মাংসের দামের বৃদ্ধির কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ার টেস্ট ফোকাস করে সোশ্যাল মিডিয়া উল্লেখ করে তিনি বলেছেন যে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ার যে বক্তব্যটি ডেমোক্র্যাটরা দিয়ে এসেছে এতদিন, তার মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে ব্যবসায়রত বিভিন্ন বিদেশি মালিকানাধীন মিট প্যাকিং প্রতিষ্ঠানগুলো এই বিশেষ করে এই গরুর মাংস বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে। তবে তিনি তার যে ট্যারিফের ফলে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি। এবং মিট প্যাকিং কোম্পানিগুলোকে তার বিরুদ্ধে অভিযোগ তারা ইলিসিট কলিউশন, তারা অন্যায় সংযোগ এবং প্রাইস ফিক্সিং অর্থাৎ মূল্য নির্ধারণ এবং প্রাইস ম্যানিপুলেশন অর্থাৎ মূল্য বিভিন্ন ধরনের মূল্য নিয়ন্ত্রণ এবং মূল্য বৃদ্ধি যখন ইচ্ছা তখন সেই প্রক্রিয়ায় তারা এই গরুর মাংসের দাম বাড়িয়েছেন বলে উল্লেখ করেছেন। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করতেছে যে যুক্তরাষ্ট্রে এই ধরনের গরুর মাংসের সংকট, কৃত্রিম সংকট যেটাকে বলা যায়, যার কারণে গরুর মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে। কেউ কেউ অভিযোগ করেছেন যে এই সমস্ত মিট প্যাকিং প্রতিষ্ঠানগুলো অপেক্ষাকৃত কম গরু ব্যবহার করছে মাংস উৎপাদনের জন্য, এবং এর ফলেই কৃত্রিম ভাবে দাম বাড়িয়ে রাখার একটি প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে মেজর মিট প্যাকিং কোম্পানিগুলো অবশ্য যুক্তরাষ্ট্রের এই বিদেশি মালিকানাধীন কোম্পানি, 4টি বিদেশি মালিকানাধীন কোম্পানি মূলত যুক্তরাষ্ট্রের গরুর মাংসের বাজার নিয়ন্ত্রণ করতে থাকে, এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিদেশি প্রতিষ্ঠানগুলো এই গরুর মাংস নিয়ন্ত্রণ করে থাকে তাদের তাদের অর্ধেকেরও বেশি আয় হয় যুক্তরাষ্ট্রের গরু মাংস বিক্রির মাধ্যমে। এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে প্রায় 72,000 কর্মী চাকরিতে নিয়োজিত রয়েছে এই সমস্ত বিদেশি মালিকানাধীন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ব্যবসারত মিট প্যাকিং প্রতিষ্ঠানগুলো থেকে। এবং এদের বিরুদ্ধে অতীতেও এই মূল্য নির্ধারণ করার অবৈধভাবে অবৈধ উপায়ে মূল্য নির্ধারণ করার অভিযোগ উঠেছিল, এবং 2022 সালে এদের একজন বিভিন্ন গ্রোসারি এবং হোলসেলারদের কাছ থেকে নালিশের ভিত্তিতে প্রাপ্ত অভিযোগে তদন্তের পর তারা স্বীকার করেছিলেন তাদের এই গোপনে মূল্য বৃদ্ধি করার প্রক্রিয়াটির কথা, এবং তারা $52.5 মিলিয়ন জরিমানাও দিয়েছিলেন ফেডারেল সরকারকে। এবং তারা আরকানসাস বেজ একটি প্রতিষ্ঠান, মিট প্যাকিং প্রতিষ্ঠান জেবিএস তারা অন্যতম, এবং আরেকটি হচ্ছে টাইসন ফুডস, তারা একসাথে এই কাজ করে। এবং তারা এই তাদেরই যোগসাথে এই দুটি বড় প্রতিষ্ঠান জেবিএস এবং টাইসন ফুডসের যোগসাথে অপেক্ষাকৃত কম গরু জবাই করা হয়, এবং এর ফলে মাংসও কমে যায়, এবং ফলে তাদের পক্ষে মাংসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করা সম্ভব একটি কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে। এবং যদিও গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ব্রাজিল থেকে আমদানি করা গরুর মাংসের পরিবর্তে তিনি আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানি করবে, এবং এখানে এটাও মনে রাখার মতো বিষয় যে ব্রাজিল থেকে আমদানি করা গরুর মাংসের উপরে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প শুল্কও বসিয়েছেন, এবং এর ফলেও কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় সেই তথ্যটি উল্লেখ করেননি। ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আজকে ঘোষণা দিয়েছে যে আদালতের, বিশেষ করে অ্যাপিলস কোর্টে আদালতের নির্দেশে তারা নভেম্বর মাসে সকল স্ন্যাপ বেনিফিট যারা পেতেন, ফুড স্ট্যাম্প যারা পেতেন, তাদের সকলের সম্পূর্ণ বেনিফিট অর্থাৎ তারা যেই অর্থ পেতেন অক্টোবর মাসে, নভেম্বর মাসেও সেই অর্থ তারা তাদের অ্যাকাউন্টে জমা পড়বে, এবং আগামী দিন কয়েকের মধ্যে এটি জমা পড়ে খুব সম্ভবত রোববারের আগেই তাদের যারা স্ন্যাপ বেনিফিট অর্থাৎ ফুড স্ট্যাম্প সহযোগিতা পেতেন তারা সেটি পেয়ে যাবেন রোববারের আগেই। সেটি অবশ্য ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে আজকে ঘোষণা দেওয়া হয়েছে, যদিও
ট্রাম্প প্রশাসন আপিল করেছিলেন আপিলস কোর্টে, কিন্তু আপিলস কোর্ট ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করে দিয়েছে। নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোল অবশ্য জানিয়েছেন যে নিউ ইয়র্ক স্টেটের সকল স্ন্যাপ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা তাদের নভেম্বর মাসের বেনিফিট, অর্থাৎ যে অর্থ তারা পেতেন অক্টোবর মাসে পেয়েছেন, সেই সম্পূর্ণ অর্থই তারা নভেম্বর মাসেও পাবেন, কোনো কাটছাট করা হবে না এবং আগামী দিন কয়েকের মধ্যে সেটি তাদের অ্যাকাউন্টে জমা হবে। এই তথ্য দিয়েছেন গভর্নর হোকুল, খুব সম্ভবত নভেম্বরের 9 তারিখের মধ্যে। গতকাল আপনাদের জানিয়েছিলাম যে গতকাল এই নির্বাচনের পর, গতকাল অবশ্য নির্বাচনের পর বিজয়ী হওয়ার বিজয়ী মেয়র নিউ ইয়র্কের জোহরান মামদানি এবং যিনি তার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, তাদের মধ্যে একটি মধ্যাহ্ন ভোজনের দেখা সাক্ষাৎ হয়েছে এবং তারা সেখানে বিভিন্ন বিষয় আলাপ করেছেন। এই বিষয়ে সাংবাদিকরা জোহরান মামদানিকে নানাবিধ প্রশ্ন করেছেন আজকে, কিন্তু তিনি উত্তর দেননি। তবে এই মুহূর্তে একটি বিষয় রটে গিয়েছে, সেটি হচ্ছে যে সেনেটর শুমারকে হয়তোবা কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ আগামী বছর নির্বাচনে চ্যালেঞ্জ করবেন সিনেট পদে, এবং সেই বিষয়টি নিয়েই এখন মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর তথ্য এসেছে। সেই আলোচনার ভিত্তিতে কিভাবে জোহরান মামদানির বিজয়কে সিনেটর শুমারের বিরুদ্ধে আলেকজান্দ্রিয়া ওকাসিওর সম্ভাব্য সিনেট পদে নির্বাচনে বিজয় করা যায়, এই বিষয়ে তাদের দুজনে আলোচনা হয়েছে। কিন্তু মধ্যাহ্ন ভোজন সেরে যখন বেরিয়ে আসেন তখনও তারা, বিশেষ করে জোহরান মামদানি, কোনো প্রশ্নের উত্তর দেননি। এমনকি আজকেও সাংবাদিকদের সেই প্রশ্ন, সরাসরি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন জোহরান মামদানি। তবে গুঞ্জন কিন্তু রয়ে গেছে এবং গুঞ্জন ঘন্টায় ঘন্টায় বৃদ্ধিও পাচ্ছে যে সিনেটর শুমার চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন কংগ্রেস পদে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। ধন্যবাদ নাজমুল হাসান, আপনার অনেক মূল্যবান তথ্য দিয়ে টাইম টেলিভিশনের দর্শকদেরকে আপনি অনেক সমৃদ্ধ করেছেন। আবারও আপনার কাছে আমরা আসব। ধন্যবাদ। দর্শক, আমাদের আবু তাহের ভাই, আমাদের টাইম টেলিভিশনের সিইও, আপনাকে বলবো যে এই অনুষ্ঠানে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা দর্শকদের। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা প্রশ্ন করতে চাই নাজমুল হাসান। নাজমুল হাসান একটু আগে যেটা বললেন যে সিনেটর চাক শুমার, আপনি জানেন যে উনি অনেকদিন থেকে, প্রথমে সিনেটর কংগ্রেসম্যান, দেন he was senator, he is senator now. So আলেকজান্দ্রিয়া ওকাসিও যদি তাকে চ্যালেঞ্জ করেন, তাহলে আপনার what is your forecast? টু আর্লি, এখনো কিছু বলা মুশকিল। বাট যে ওয়েব দেখা যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির এই প্রোগ্রেসিভ গ্রুপের মধ্যে, এবং তারা যদি সারা দেশ থেকে সব ভলান্টিয়ার লাভ করে দেয়, তাহলে এটা তার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে। কিন্তু এর পাশাপাশি একটা জিনিসও মনে রাখতে হবে যে এটা নিউ ইয়র্ক সিটি নির্বাচন না, সম্পূর্ণ নিউ ইয়র্ক স্টেটের নির্বাচন, এবং আগামী নির্বাচনটা এমনিতেই নিউ ইয়র্কের নির্বাচনটা গ্যালভানাইজড হবে। এই জন্য বলছি যে গভর্নর হোকুলকে কিন্তু চ্যালেঞ্জ করছেন স্টেফানি, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘন ঘন নিউ ইয়র্কে আসা হবে নির্বাচনী প্রচারণার কাজে। এবং আরেকটা কথা বলে রাখা দরকার, আমি জানিয়ে রাখি যে জোহরান মামদানি এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের সমর্থন কিন্তু সমান হবে, এটি ভাবা বোধহয় এই মুহূর্তে ঠিক হবে না। আমার কাছে মনে হয় যে জোহরান মামদানির আলাদা একটা ক্যারিশমা ছিল, যে ক্যারিশমার কারণে তিনি অভিবাসী সম্প্রদায়ের যে অকুণ্ঠ সমর্থন পেয়েছেন, বয়স্ক আর নবীনদের সমর্থন পেয়েছেন, ঠিক সেই সমর্থন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ পাবেন কিনা আমি সন্দিহান। অন্তত আরেকটি বিষয় যেটি আমি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এখনো অনেক সময় বাকি আছে। তবে জোহরান মামদানি যে প্রক্রিয়ায় নির্বাচনে বিজয়ী হয়েছেন, অনেকে হয়তো এটি বলবেন, অন্যভাবে হয়তো ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আমি মনে করি জোহরান মামদানির যে ক্যারিশমা, যে ক্যারিশমার কাছে সবকিছু মার খেয়েছে। এবং আরেকটি ব্যাপারও এখানে বলে রাখি যে একজন সোশ্যালিস্ট ডেমোক্রেটের বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটিতেই 8.5 লক্ষ ভোট পড়েছে। অতএব সেটিও একেবারে হেলাফেলা বিষয় নয়। তবে আমি মনে করি, এখনো মনে করি যে সময় আছে সেনেটর শুমারকে চ্যালেঞ্জ করা, হয়তোবা করবেন, এই গুঞ্জনটা অনেকদিন ধরেই চলছে। তবে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ আমার মনে হয় যার পরামর্শে চূড়ান্ত সিদ্ধান্তটি নেবেন তিনি হচ্ছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
সো বার্নি স্যান্ডার, আপনি জানেন যে বার্নি স্যান্ডারের সাথে সিনেটর চার্লস শুমারের যে মতাদর্শগত যে পার্থক্য, এটা পুরোপুরি দৃশ্যমান। এবং যে ভোটটি হবে কিন্তু নিউ ইয়র্ক স্টেটের অর্ধেক স্টেট, নিউ ইয়র্ক সিটির অর্ধেক স্টেট কিন্তু চার্লস শুমারের আপনার মানে কনস্টিটিউয়েন্ট। সো আমরা যদি শুধু নিউ ইয়র্ক সিটিকে মনে করি এই নির্বাচনের, তাহলে হবে না কিন্তু। কারণ আপনি দেখেন যে আমি সেটাই বলার চেষ্টা করেছি। রাইট, হ্যাঁ রাইট। সো এটা হলো একটা দেখার বিষয়। আরেকটা বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে যে স্ন্যাপ বেনিফিট যেটা বললেন, এটা এই মাসে যারা যারা অর্ধেক পাওয়ার কথা ছিল তারা তো পুরো পাবেন। এক অংশ, এক পেনিও কাটা হবে না। প্লাস আজকে অ্যাপিলস কোর্ট, যেটা ট্রাম্প আবেদন করেছিলেন অ্যাপিলস কোর্টে, যে তার নিচে অর্ধেক দেওয়ার কথা বলেছিলেন, সেটা যেন বহাল রাখা হয়, কিন্তু আপিলস কোর্ট সেটি নাকচ করে দিয়েছে। এবং আপিলস কোর্ট নাকচ করে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ঘোষণা দিয়েছে যে অক্টোবর মাসে যারা যে অর্থ পেয়েছেন, নভেম্বর মাসেও তারা সেই অর্থ পাবেন, এবং খুব সম্ভবত আগামী রোববারের মধ্যেই তাদের অ্যাকাউন্টে অর্থ জমা হয়ে যাবে। আর নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে যে ফেডারেল সরকার যদি পরিমর্শিও করেন, গভর্নর হুকুম কিন্তু ওই সিদ্ধান্ত ইউএসডি এর সিদ্ধান্তের আগেই জানিয়েছিলেন যে নিউ ইয়র্ক স্টেটে যারা স্ন্যাপ বেনিফিটের আওতায় আছেন তারা সকলেই অক্টোবর মাসে যা পেয়েছেন নভেম্বর মাসেও তা পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ডক্টর মুজিবুর রহমান মজুমদার যুক্ত হয়েছেন। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, একটু জানতে চাই যে আপনি জানেন যে ক্যান্সার, তো জানেন যে যখন এই ক্যান্সারের কথা শুনে আমরা আটকে উঠি, এবং এই ক্যান্সার নিয়ে একটি নতুন সম্ভাবনার ব্যাপার দেখা দিয়েছে ক্যান্সার চিকিৎসা, যে একটি ট্যাবলেট, যে ভয়াবহ যে ক্যান্সার, এই ক্যান্সারের আপনার যে ভীতি এবং তার যে চিকিৎসার ক্ষেত্রে অভূতপূর্ব একটি সাফল্যের খবর দিয়েছে। হোয়াট ইজ দ্য নিউজ? তো বেসিক্যালি আপনারা জানেন যে প্যানক্রিয়াটিক ক্যান্সার, সলিড ক্যান্সার আমরা বলি, যে অনেকগুলো সলিড ক্যান্সার আছে, লাং ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। সো প্যানক্রিয়াটিক ক্যান্সারের আপনার প্রগনোসিস খুবই খারাপ ছিল অনেক বছর থেকে, মানে এটা কোনো ট্রিটমেন্ট তেমন ছিল না। ইউজুয়ালি ইভেন উইথ কারেন্ট কেমোথেরাপি ম্যাক্সিমাম 3 থেকে 6 মাস বাঁচত ওয়াজ আফটার দ্য ডায়াগনোসিস। আমার নিজের শাশুড়িরও প্যানক্রিয়াটিক ক্যান্সার, এবং নট মোর দেন 6 মান্থ শি ওয়াজ অ্যালাইভ after the diagnosis. Steve Jobs, খুব নাম করা লোক, আপনারা সবাই জানেন তার নাম, he died from pancreatic cancer. So প্রতি বছরই প্যানক্রিয়াটিক ক্যান্সার প্রচুর লোক মারা যায়, আর তার কোনো সুযোগ্য ট্রিটমেন্ট নাই। সো এই ওষুধটা ডারাক্সোরাসিব, এটা একটা at this point investigational drug, এরা এটা ট্রাই করতেছিল সলিড টিউমার, দ্যাট ইজ লাং ক্যান্সার এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারে। দেখা গেছে যে প্যানক্রিয়াটিক ক্যান্সারের যে কয়টা পেশেন্টের উপর তারা কাজ করছে, 64% ডিক্রিজ ইন দ্য গ্রোথ অফ দ্য মাস। এটা স্টিল আন্ডার ফেজ 3 ট্রায়ালে আছে, এবং এই রেজাল্টের পরে আপনার এফডিএ এটাকে ফাস্ট ট্র্যাকে নিয়ে গেছে ফর অ্যাপ্রুভাল। এটা বেসিক্যালি আপনার ক্যান্সারের যে জিন মিউটেশনের থেকে আপনার ক্যান্সার সেলগুলোকে গ্রোথ করার সিগন্যালটা পাঠায়, এই ওষুধটা ওইটাকে ব্লক করে। তার মানে যে জিনিসটা ক্যান্সার সেলগুলো গ্রো করায়, সেই সিগন্যালিং সিস্টেমটা, সেলের যে সিগন্যালিং সিস্টেম আছে, সেই সিস্টেমকে এটা ব্লক করে দেয়। ব্লক করলে আর এই সিগন্যালটা যায় না, তখন ক্যান্সার গ্রো যে এইভাবে হতে থাকে, এটা গ্রো হয় না। সো দ্যাট ইজ বেসিক্যালি হাউ ইট ওয়ার্কস। তো এটা খুবই রিসেন্ট ড্রাগ, স্টিল আন্ডার ফেজ 3 ট্রায়ালে আছে। এন্ড এটার ইফেক্টিভনেস দেখলে শুধু হয় না, একটা ওষুধের সাইড এফেক্ট কি, এটার কি আলটিমেটলি লং রানে এটা করে আবার রিকার করে কিনা, এগুলো অনেক কিছু জিনিস আছে যে দেখতে হবে। সো ইনিশিয়াল ফেজে দেখা যাচ্ছে যে প্যানক্রিয়াটিক ক্যান্সার, নন স্মল সেল লাং ক্যান্সার, এগুলো রেসপন্ডেড ভেরি ওয়েল টু দিস মেডিসিন। সো এইটাই এই এক্সাইটমেন্ট তৈরি করছে among the physician community, especially যারা ক্যান্সার নিয়ে কাজ করে, that this is the first time in many years they found something that really can help প্যানক্রিয়াটিক ক্যান্সার, বিশেষ করে সলিড টিউমার প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং নন স্মল সেল লাং ক্যান্সার, যেগুলো আপনার রিকার করতেছে এবং বেটার হচ্ছে না। সাম কোলোরেক্টাল ক্যান্সারও যদি সার্জারি পরে আবার রিকার করে এবং এক্সপ্যান্ড করে, যে মেটাস্টেটিক হয়ে যায়, this medicine can work. So that's kind of a breakthrough
নিউ লাইন অফ মেডিসিন, যেটাতে ক্যান্সার স্পেশালিস্টরা এবং মেডিকেল ফিল্ড খুবই আশা করতেছে যে একটা রেভলিউশনাইজ কাইন্ড অফ মেডিসিন পাওয়া গেছে। হোপফুলি ইট উইল বি it will give an answer to a lot of those many people that are suffering from pancreatic cancer, lung cancer, and colon cancer. এখন মেকানিজম অ্যাকশন বলতে হবে নাকি? জি জি প্লিজ মেডিকেলি না, কারণ it is জিনিস আছে এটার মধ্যে যেটা তো আপনার মেডিকেল টার্মে বুঝতে পারবেন না। আমি ইজি হয়তো বললাম আগে যে বেসিক্যালি জিনিসটা কি করে। এইটার কি এই ওষুধ কি মার্কেটে চলে আসছে অলরেডি না? এখনো ক্লিনিক্যাল ট্রায়াল আছে, ফেজ 3 ট্রায়াল বলে আপনারা, এটা লাস্ট ক্লিনিক্যাল ট্রায়াল। ফেজ 3 ট্রায়াল যদি দেখা যায় যে এটি সাকসেসফুল, এটা সাইড এফেক্ট টলারেবল সাইড এফেক্ট এবং এইটার লং টার্ম বেনিফিট আছে, আফটার 6 মান্থ ক্যান্সার নট গোনা রিকার, অথবা আফটার 1 year ক্যান্সার নট গোইং টু রিকার এবং ক্যান্সার ইজ নট গোইং টু ওয়ার্স দ্যান হোয়াট ইট ওয়াজ। সো এগুলো সবগুলো মনিটর করবে। তো এগুলো ফেজ 3 তে এইসব অ্যান্সার গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবে। and once that is addressed appropriately and যদি মেডিকেল কমিউনিটি রিসার্চার দেখে যে yes it is working well, at least it gives a 5-year survival rate increase from what is the current medication medicine is. আমরা ইউজুয়ালি ক্যান্সারের ব্যাপারে আমরা ইউজুয়ালি এইভাবেই দেখি আর কি, যে এটা 2 year survival কত, 5 year survival কত, 10 year survival কত। তো এখন ধরেন 100 পেশেন্টে যদি কারেন্ট মেডিকেশনে 5 year survival is only 5% people, তাহলে 95% people chances within 5 years people will die. On the other hand, it is যদি আমরা দেখি যে 50% survival, তার মানে 50% of the patient will live more than 5 years. কথা বলছেন আমি কি বললাম? So this is how we look at chemotherapy বা ক্যান্সার যে ট্রিটমেন্ট। আরেকটা প্রশ্ন করতে চাই যে ক্যান্সার তো আমি জানি অনেক গবেষণা হচ্ছে, অনেক ঔষধ নিয়ে গবেষণা হচ্ছে, ট্রায়াল চলতেছে না ঔষধের। Is there any medicine or any trial or any আপনার যে গবেষণাগুলো হচ্ছে কোন হোপ আপনি দেখতে পান যে হোপের মধ্যে বলা যায় যে we can get something substantial? অনেক কিছু তো অলরেডি বেরিয়ে আসছে, তাই না? ওভার আপনি লাস্ট 50 years দেখেন, আমরা একসময় ক্যান্সার ট্রিট করতে পারি। নাম্বার 1, ক্যান্সারের মেইন ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট, কিউরেটিভ ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। আপনি ক্যান্সার যদি সময়ের মধ্যে কেটে বের করে ফেলতে পারেন এবং ক্যান্সার ওই সময়ের মধ্যে যদি কোনো জায়গায় স্প্রেড না করে, তো আমরা বলবো যে দ্যাট ইজ কিওর, তাই না? এখন নন সার্জিক্যাল মানে আপনার যে কেসগুলো সার্জারির বিয়ন্ড সার্জারি অথবা সার্জারি পরেও there are some cancer cells somewhere in the body যেটা অলরেডি যেখানে অরিজিনাল ক্যান্সার থেকে ছড়ায় পড়ছে, এটা 2 বছর 3 বছর 5 বছর রিকার করতে পারে এবং ওইটা তখন কিমোথেরাপি দিতে হবে। আগে এত বছর কিমোথেরাপি মেইন ইন্ডিকেশন ছিল যে কিল দ্য সেল ইটসেলফ, তাই না? এবং এই জন্য কিমোথেরাপি অনেকে টলারেট করতে পারতো না, কারণ ওই কিমোথেরাপিগুলো এত পয়জন, আমরা এগুলো অনেকটা বলি পয়জন। এই পয়জনটা যখন আপনি একটা ক্যান্সার সেল দিচ্ছেন, এই পয়জনটা কিন্তু নর্মাল সেলে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে নর্মাল সেল ক্যানট স্ট্যান্ড দ্যাট পয়জন ইদার। এই জন্য ক্যান্সারের পেশেন্টের যখন আমরা কেমোথেরাপি দিতাম, দে ইউজড টু গেট ভেরি সিক, তাদের বোন ম্যারো ডিপ্রেশন যেত, তাদের নানা রকম ইনফেকশন হতো। আপনি একটা সেলকে মারতে যে অনেক ভালো সেলকে মেরে ফেলতেছিলেন আপনি। সো এইটাই এত বছর ধরে যুদ্ধ ধরে এইটাই ট্রিটমেন্টের মেইন ছিল, ফোকাস ছিল। ওভার লাস্ট সেভারাল ডিকেড বা লাস্ট বিশেষ করে গত 2 ডিকেডে আপনার অ্যাপ্রোচটা বিকাম লিটল বিট ডিফারেন্ট, মোর মলিকুলার লেভেলে ক্যান্সারটাকে ট্রিট করার চেষ্টা করা হচ্ছিল এবং এইটার কারণে অনেক ওষুধ বেড়ে আসছে যেটা মলিকুলার লেভেলে কি জিনিসটা ট্রিগার করে ক্যান্সার সেলকে, কেন ক্যান্সার সেল বাড়তে থাকে, কেন মাল্টিপ্লাই করতে থাকে, কি সিগন্যালিং এর কারণে, কি জেনেটিক মিউটেশনের কারণে এটা হয়, ওই জায়গাগুলো ব্লক করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং এই কারণে অনেক বায়োলজিক ট্রিটমেন্ট বেরিয়ে আসছে। এবং আগে যেখানে পেশেন্টের গিভেন লাং ক্যান্সারের পেশেন্টের সার্ভাইভাল ছিল 3 to 6 months, এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে মোর দেন 50% পেশেন্ট লিভ মোর দেন 5 years। কথা বুঝছেন? তো অনেক ক্যান্সার অলরেডি সিগনিফিকেন্টলি বেটার ট্রিটমেন্ট এখন আছে। প্যানক্রিয়াটিক ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ক্যান্সার যেটা তেমন কোনো ট্রিটমেন্ট ছিল না কারেন্টলি। সো দিস ইজ ওয়ান ভেরি প্রমিসিং। এখন আরো কিছু ক্যান্সার আছে যেগুলো ধরেন এমন কোনো ট্রিটমেন্ট নাই, সার্কোমা আছে, কিছু আছে, এগুলো এখন পর্যন্ত কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট আসে নাই, কিন্তু অনেকগুলো তো আবার
ভালো ভালো ট্রিটমেন্ট এসে পড়ছে। ব্রেস্ট ক্যান্সার অনেকে আছে যারা টাইম মতো ব্রেস্ট ক্যান্সারে ট্রিটমেন্ট করাতে দে আর কিওর। তারপর আপনার ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া এবং নানা ক্যান্সার গুলোতে অনেক ধরনের ওষুধ আছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আছে, লট অফ থিংস হ্যাপেন অলরেডি। হ্যাঁ, আপনি যদি 20 বছর 30 বছর আগে চিন্তা করেন, এখন চিন্তা করেন, ক্যান্সার ইজ গোয়িং থ্রু নিউ ফেজ। এবং যেভাবে রিসার্চ চলতেছে মোর ইন মলিকুলার লেভেল, সেলুলার লেভেলে ফাইন্ড আউট ট্রিটমেন্ট গুলো যেটা আসতেছে, এটা যেমন একটা আসছে যে এটা বেসিক্যালি যে সিগন্যালটা দেয় ক্যান্সার সেলকে টু গ্রো টু মাল্টিপ্লাই, এটাকে ব্লক করে দিচ্ছে। তার মানে ওই মেসেজটা পাচ্ছে না সেলটা টু গ্রো করার, আর যদি গ্রো না করে ক্যান্সার সেল ইজ ডাই। তো অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আগে ছিল লেট কিল দিট, মানে আপনি হ্যামার দিয়ে বাড়ি দিয়ে ভেঙে নিলেন পুরোটাকে। এখন সেটা না করে সেলটাকে ভিতর দিকেই চেঞ্জ করে দেওয়া হচ্ছে যাতে সেলটা নিজে বাড়তে না পারে। আর Right. What about stem cell? There are stem cell. স্টেম সেলটা আসলে হলো আমাদের, আপনি যদি একটু সহজভাবে বলতে হয়, আমরা যখন জন্ম নিই, আমাদের জন্ম তো মেইনলি দুইটা হাফ অ্যান্ড হাফ সেল মিলে একটা সেল হয়, তাই না? সেখান থেকে আমরা আস্তে আস্তে মাল্টিপ্লাই করে একটা জলজন্ত মানুষ তৈরি হই। তো অল দোজ সেলস আর বেসিক্যালি স্টেম সেল। প্রাইমারি সেল ইজ স্টেম সেল, এবং এই স্টেম সেলটা কনভার্ট হয়ে ডিফারেন্ট সেল হয়ে যাচ্ছে। আমাদের নাক হচ্ছে, চোখ হচ্ছে, কান হচ্ছে, বোন হচ্ছে, রক্ত হচ্ছে, হার্ট হচ্ছে, এগুলো সবই স্টেম সেল ট্রান্সফরমেশন ইনটু সাম আদার সেল। কথা বলছেন? তো আমাদের বডিতে একটা এখনো কিছু কিছু স্টেম সেল থেকে যাচ্ছে, আমরা ব্লাড থেকে স্টেম সেল গুলো কালেক্ট করতে পারি, এবং ওই স্টেম সেলটাকে জায়গা মতো ঠিক মতো জায়গা মতো দিতে পারলে, এবং সেটা যদি সেই মেসেজটা পায় যে তাকে গ্রো করে এটা হতে হবে। যেমন এক্সাম্পল, স্টেম সেলকে যদি কিডনি একজন নষ্ট হয়ে গেছে, যদি কিডনিতে ট্রান্সফর্ম করতে পারে স্টেম সেলটা, তাহলে ইউ হ্যাভ এ নিউ কিডনি। কথা বলছেন? তো এই ধরনের রিসার্চ চলতেছে স্টেম সেলের। এখনো উই আর ইন এ ভেরি ইনফেন্সি স্টেজে আছে স্টেম সেল নিয়ে। লট অফ রিসার্চ ইজ নিডেড। অনেক জায়গাতে সাকসেসফুলি ট্রান্সফরমেশন হচ্ছে, স্টেম সেল থেকে ডিফারেন্ট সেলে কনভার্ট হচ্ছে এবং এগুলো কিওর হচ্ছে। অনেক জায়গায় এখনো হয় নাই। লট অফ রিসার্চ রিমেইন। আপনি কিছু কিছু জায়গায় আছে, মানে আনফরচুনেটলি আপনার নিশ্চয় মনে আছে, পলিটিক্যালি আমেরিকা ইজ ভেরি সেন্সিটিভ অ্যাবাউট দোজ থিং। এন্ড বুশের সময়, জুনিয়র বুশের সময় স্টেম সেল রিসার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল আমেরিকাতে, বিকজ অফ দ্য পলিটিক্স এর জন্য। তখন আমেরিকার বাইরে অনেক রিসার্চ হচ্ছে স্টেম সেল নিয়ে, এবং দে আর মাচ মোর অ্যাহেড অফ আমেরিকা নাও। হ্যাঁ, তো আপনার যদি অনেক দেশে আছে স্টেম সেল দিয়ে আপনার কারো যদি হার্টের মাসেল ড্যামেজ হয়ে যায়, ওইখানে যদি ইনজেক্ট করে দিয়ে স্টেম সেল দেখা গেছে যে ওইখানে মাসেল গ্রো করতেছে। বাট আমেরিকাতে অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি। স্টেম সেল ইজ আমেরিকাতে যেটা মোস্ট কাজ করতেছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টে কাজ করতেছে স্টেম সেল, বাট এখনো অনেক জায়গাতে রিসার্চের দরকার আছে। এবং বেসিক্যালি স্টেম সেলটা যেটা আমি আপনাকে বললাম, যেটা হলো প্রাইমারি সেল ফর এভরি টিস্যু। স্টেম সেল টার্ন ইনটু সামথিং এলস। So it will not appropriate for cancer. এটা ক্যান্সার সাথে এটা সম্পর্ক নাই, রাইট? থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, any question? আপনার আছে কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? Thank you. Okay, thank you. Professor Mujibur Rahman Majumdar is a great professor. ওনার আলোচনাটা আসলে একটা সহজে বোঝা যায় যে আমরা অনেক সময় this is the specialty of the professors. ছাত্রদের সামনে বলা, দর্শক যদি না বুঝে, আমি যেমন কোনো বোম্বাস্টিক কথা বলি যেটা বুঝবো না, তা আপনার প্রোগ্রামে লাভটা হলো কি? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি মুজিব ভাই, আপনি আছেন যেহেতু, আমাকে বুঝি বলেন যে এই যে আপনি বললেন যে what is radiation therapy and how is it different from the old style therapy? Okay, so radiation হলো, ধরেন আপনার ইউজুয়ালি যে গামা রে বা একটা রে, হ্যাঁ, তো রেটাও ওই যে আপনি যেটা বললাম কেমোথেরাপি যেমন একটা সেলকে ডিস্ট্রয় করে দিচ্ছে, রেডিয়েশনটাকে তাই করে, আপনি বার্ন করে দিচ্ছে ক্যান্সার সেলটাকে। তফাৎটা কি দুটোর মধ্যে তাহলে? তো একটা হলো কেমিক্যালি বার্ন করতেছেন আপনি, হ্যাঁ, আর এটা আগুন দিয়ে, যারা আপনাকে বলি যে আমি আপনার হাতের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিয়ে বার্ন করতে পারি, অথবা আমি আপনাকে এখানে আগুন লাগিয়ে বার্ন করতে পারি। ওকে, কিন্তু দুটোই বার্ন, তাই না? তো কেমোথেরাপিটা হলো একটা কেমিক্যাল যেটা লাইক এ পয়জন ইজ গোয়িং টু দ্য সেল এন্ড ইজ ট্রাইং টু কিল দ্য সেল, ডিস্ট্রয় দ্য হোল সেল। কিন্তু তার সাইড এফেক্ট হলো ভালো সেলগুলো ডিস্ট্রয় করে দেয়। সেম উইজ রেডিয়েশন। এই জন্য রেডিয়েশনের ব্যাপারে খুব কেয়ারফুল হতে হয় যে কোন জায়গায় রেডিয়েশন যাবে, কতটুকু জায়গায় যাবে, এগুলো অনেক প্রোটেকশন নিয়ে রেডিয়েশন তৈরি, আপনার যেখান দিয়ে যাবে রেডিয়েশন তৈরি করতে হয়, হ্যাঁ, সারানোগুলোকে ব্লক করে রাখতে হয়। তো যেই টিস্যু দিয়ে যাবে সেই টিস্যুগুলোকে বার্ন করে দিয়ে যাবে।
আমরা তখন বলি যে ফাইব্রোসিস করে দেয়। এই জন্য রেডিয়েশনের পরেও অনেক কমপ্লিকেশন আছে পেশেন্টের। হ্যাঁ, কারণ কেউ যদি লাঙের রেডিয়েশন নেয়, লাঙের যে জায়গাতে রেডিয়েশন গুলো যাবে আফটার সার্টেন টাইম অফ রেডিয়েশন ওই জায়গাগুলো ফাইব্রোস হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওই টিস্যু, নর্মাল টিস্যু গুলো বার্ন হয়ে যাচ্ছে। কথা বুঝছেন? যেখানে নর্মাল টিস্যু ভিতরে যাচ্ছে সেগুলো কিন্তু বার্ন করে দিচ্ছে রেডিয়েশন। তো রেডিয়েশন এবং কিমোথেরাপি এগুলো যেগুলোর কোনো আমাদের এতদিনের ট্রিটমেন্ট ছিল না, এই ধরনের বায়োলজিক ট্রিটমেন্ট ছিল না, আমরা মলিকুলার লেভেলে ট্রিট করতে পারিনি ক্যান্সার থেকে। ইনিশিয়ালি আপনি ধরে দেখেন বহু আগে তো আমরা ক্যান্সার কিভাবে তৈরি এটাই জানতাম না। এখন রিসার্চ করতে করতে আমরা জিন লেভেলে চলে গেছি যে কোন মিউটেশন দিয়ে কি হতেছে, হ্যাঁ, কোন ডিএনএ আরএনএ এর কারণে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কোন জায়গায় কি জিনিসের ট্রান্সলোকেশন হলো, একটা জিনিস মানে কিভাবে বুঝবো, জিন একটা জিনিস ভেঙে যে আরেক জায়গায় লেগে গেল, ট্রান্সলোকেশন বলে আমরা এটাকে, তার থেকেই যে এফেক্ট হলো সেটা থেকেই ক্যান্সার হলো কিনা এবং সেটা কি করে ব্লক করা যায়। তো এখনকার যেটা অ্যাপ্রোচ সেটা হলো মোর সেলুলার লেভেলে চলে গেছে। আমাকে আরেকটা কথা বলেন মুজিব ভাই, এই যে আমরা এআই করছি এবং বলা হচ্ছে এআই উইল significantly improve chances of finding a cure for cancer, আপনি কি সম্বন্ধে কিছু জানেন, কিছু বলতে পারবেন? এআই তো আপনি শুনেন, এআই তো আপনি যা আপনার ইয়েতে আছে, ওয়েবে আছে, তার থেকেই আপনাকে ইয়ে দিবে, তাই না? এআই কিন্তু নতুন একটা কিছু দিতে পারবে, তাই না? এমন না যে এআই বলে দিবে যে তোমরা এখনো ক্যান্সার ট্রিটমেন্ট পাইতেছো না, ডু দিস আমি নিচে একটা ক্যান্সার ট্রিটমেন্ট তোমাকে দিয়ে দিলাম, সেটা কিন্তু এআই করতে পারবে না। এআই নিবে যত রকম রিসার্চ হচ্ছে সব জায়গা থেকে ইয়ে করে, আপনি যদি একটা কিছু কোশ্চেন করেন এই মুহূর্তে হোয়াট ইজ অ্যাভেলেবল সেটা এআই করতে পারবে। কথা বলছেন? সো এআই is not going to give answer to the cure of anything, কিন্তু এআই যেটা হেল্প করবে, যারা কারণ এগুলো তো ভাস্ট জিনিস, তাই না? আপনার পুরো ওয়েবে thousands and thousands of research চলতেছে, thousands and thousands ইনফরমেশন আছে। তো আপনি যখন এআই থ্রুতে ইনফরমেশন চাবেন, তাহলে আপনি স্ট্রিমলাইন করে ইনফরমেশন দিতে পারবে, and then you can make a good idea that which way you should move, you should go। সেইভাবে আপনাকে এআই হেল্প করবে। কিন্তু এআই কিন্তু আপনাকে বলবে না যে এই শুনো তোমাদের এখন এই মেডিসিনটা পায় নাই, আমি এই মেডিসিনটা তোমাকে বলতেছি এইটা করো, and that will cure this। কারণ এআই তার রিসার্চ করে না, এআই তো ফেজ 1 ফেজ 2 ফেজ 3 ট্রায়াল করে না। এআই তো ওই জিনিসটা পেশেন্টের উপরে ইয়ে করেন নাই, দেয় নাই, তো দেখার জন্য হোয়াট ইজ দ্য আউটকাম। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এআই ইজ এ ভেরি ডিফারেন্ট কনসেপ্ট দ্যান দিস। স্টিল ইউ নিড real bench research, real patient research, clinical research. Thank you ডক্টর মুজিব, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি জানেন যে 4 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনার নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, নিউ জার্সি সহ আরো বিভিন্ন স্টেটের যে ওয়ে আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যেমন ভার্জিনিয়া ইজ এ কনজারভেটিভ প্লেস, এখানে দেখা যাচ্ছে ডেমোক্রেটিক গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর সবাই পাস করছে ওইখানে। নিউ জার্সিতে খুব মনে হচ্ছিল যে ট্রাম্পের বড় ধরনের একটা ক্যারিসমেটিক আপনার লিডারশিপের প্রকাশ হবে নিউ জার্সিতে এবার, বিকজ 2 times দি গভর্নর, আগের গভর্নর ডেমোক্রেটিক, এবার নতুন গভর্নর যিনি, তিনিও মনে করা হচ্ছিল যে এবার আর চেঞ্জ হয়ে যাবে, ব্লু হয়ে যাবে আপনার নিউ জার্সি, কিন্তু নিউ জার্সি সরি রেড হয়ে যাবে, কিন্তু নিউ জার্সি ব্লু থেকেই গেছে এবং ভালো ব্লুই থেকেছে। আপনি ভার্জিনিয়া দেখেন কি অবস্থা হয়েছে, এবং বিভিন্ন নিউজ পেপার এবং বিভিন্ন অ্যানালিস্ট যারা আছেন তারা সবাই বলছেন যে আগামী যে নির্বাচন, আগামী বছরের যে নির্বাচন হবে, সেই আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে এমনও হতে পারে যে ইট কুড বি যে একটা প্লাবন হয়ে যেতে, ব্লু প্লাবন মানে এগেইনস্ট রেড, অর্থাৎ রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্রেটদের একটা প্লাবন হতে পারে, এবং এটা হবে আপনার ট্রাম্পের বিরুদ্ধে। আপনার কি অভিমত? ধন্যবাদ। নির্বাচনটা এই যে 4 তারিখের নির্বাচন মূলত ব্লু স্টেটস গুলিতে হয়েছে, কেমন মূলত আপনি 3টা বললেন, আসলে 4টা স্টেটসে, 5টা স্টেটসে। আমরা ভার্জিনিয়া বলেছি, আমরা নিউ জার্সি বলেছি, নিউ ইয়র্ক বলেছি, আরো হয়েছে পেনসিলভেনিয়াতে। 3জন চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট জাস্টিস পুনর্নির্বাচিত হয়েছে, ভেরি সিগনিফিকেন্ট। কারণ ট্রাম্প পার্সোনালি চেষ্টা করেছিল এই 3 জনকে ঠেকাতে। সুপ্রিম কোর্ট আগামী বছরের নির্বাচনে বা 28 সালের নির্বাচনে পেনসিলভেনিয়া সুপ্রিম কোর্ট কুড প্লে মেজর রোল। ফলে এই মুহূর্তে পেনসিলভেনিয়ার সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করছে ডেমোক্রেটিক জাস্টিসরা। এটাকে ঠেকানোর জন্য এই 3 জনকে আটকানোর চেষ্টা করা হয়েছিল।
তিনজনই কিন্তু খুব কমফোর্টেবলি রিলেক্টেড হয়েছে। এটা একটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ক্যালিফোর্নিয়া। ওয়াই? ক্যালিফোর্নিয়ার সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ করে করা হয়েছে। এই এই ভার্জিনিয়া, নিউ ইয়র্ক বা নিউ জার্সি নির্বাচনটা রুটিন নির্বাচন, কিন্তু ক্যালিফোর্নিয়াটা রুটিন নয়। আপনারা জানেন যে টেক্সাস ট্রাম্পের নির্দেশে টেক্সাস তাদের ম্যাপ কেটে নতুন 5টা সিট তৈরি করেছে যেটা ফেভার করবে রিপাবলিকানদের। ওকে, নর্মালি আমরা মিড ডিকেডে কখনো ম্যাপ রিভাইজ করি না, ম্যাপ অলওয়েজ রিভাইজ করা হয় 10 বছর পর পর। আপনারা জানেন 10 বছর পর পর আমরা এখানে এদেশে সেন্সাস হয়, জনসংখ্যা জরিপ করা হয়, তখন নতুন করে ডিস্ট্রিক্ট গণনা করা হয়। কিন্তু এইবার আমরা দেখলাম যে না, ট্রাম্প সাহেবের নির্দেশে, কারণ ট্রাম্প সাহেব জানেন যে 2026 সালে যে মধ্যবর্তী নির্বাচন তাতে সম্ভাবনা আছে বিপদ হবার, এবং নর্মালি যেটা হয় ক্ষমতাসীন দল মধ্যবর্তী নির্বাচন সবসময় কিন্তু বড় রকমের ধাক্কা খান। অনেকে মনে থাকতে পারে 2010 সালে যখন ওবামা সাহেব প্রথমবার ফেস করলেন মিড টার্ম, 60টা সিট হারিয়েছিলেন তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। ফলে দিস কোয়াইট নর্মাল। ট্রাম্প সাহেব ঠেকানোর জন্য বলছে ঠিক আছে আমরা তাহলে আমাদের নিয়ন্ত্রণ যেখানে আছে যে সমস্ত স্টেটে নতুন করে ভাগ করি। আমরা ভাগ করার মানেটা কি? ভাগ করার মানে হচ্ছে আমরা ভোটাররা ঠিক করবো না কে নির্বাচিত হবে, তুমি পলিটিশিয়ান ঠিক করে দিচ্ছ কে নির্বাচিত হবে। ফলে এটা কমপ্লিটলি আনডেমোক্রেটিক, অ্যান্টাই ডেমোক্রেটিক। তো ক্যালিফোর্নিয়ার গভর্নর বললেন ঠিক আছে তোমাকে আমি পাল্টা চ্যালেঞ্জ দিলাম, আমি করব। তার একটা ব্যক্তিগত উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। স্বার্থটা কি? তিনি আগামী নির্বাচনে হয়তোবা ডেমোক্রেটিক দলের হয়ে নির্বাচন করবেন, প্রেসিডেন্ট নির্বাচনে উনি ফ্রন্ট রানার হয়ে গেলেন, এবং তিনি খুব কমফোর্টেবলি অলমোস্ট 30% ব্যবধানে এই আইনটা পাশ হয়ে গেল। ফলে ক্যালিফোর্নিয়া এখন তার ঠিক ম্যাপ কাটবে। কিন্তু ম্যাপ শুধুমাত্র যে কাটা হবে টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া তা কিন্তু নয়, মিজোরিতে হবে, নর্থ ক্যারোলিনাতে হবে, আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমি দেখলাম কুক পলিটিক্যাল রিপোর্ট বলছে 11টা সিট, 11 সিটস হয়তো ফ্লিপ করবে, কিন্তু অন ব্যালেন্স বেশি লাভ হবে রিপাবলিকানদের, কারণ রিপাবলিকানদের বেশি স্টেটস কন্ট্রোল করে। এটা একটা দিক। আপনি বললেন যে এইবারে একটা ব্লু ওয়েভ হয়েছে, কারেক্ট। এইবারের ব্লু ওয়েভ যদি আমরা শুধু রিপাবলিকান লসটাকে ধরি, আমরা আরো সিগনিফিকেন্ট বলতে ভুলে যাচ্ছি আমি, সব মনে থাকছে না, তা হচ্ছে একটা মিসিসিপি একদম ব্লু, একটা রেডেস্ট স্টেট আমরা জানি, একদম 80% ট্রাম্প নিয়ন্ত্রিত। সেই মিসিসিপিতে দেখছি আমরা সিনেটে ডেমোক্রেটরা 2টো সিট ফ্লিপ করেছে, 2টো সিট ছিল রিপাবলিকান, হয়েছে ডেমোক্রেটিক। হাউসে 2টো স্পেশাল ইলেকশন ছিল, 2টোতেই জিতেছে হয় ডেমোক্রেটিক নয় ইন্ডিপেন্ডেন্ট, যারা ককাস করে ডেমোক্রেটের সাথে। তার মানে ইভেন ইন রুবি রেড মিসিসিপি আমরা দেখতে পাচ্ছি একটা বড় রকমের পাল্টা ঢেউ চলছে। আপনারা দেখেছেন যে ট্রাম্প সাহেব নিজে বলেছে কেন এই ঘটনা ঘটলো, কেন এই বিপর্যয় ঘটলো। 2টো কারণ দেখেছেন। একটা উনি বলছেন যে আমার নাম ব্যালটে নাই, একটা কারণ। আর 2 নম্বর শাটডাউন। আমি শাটডাউনের কথা পরে আসছি, আগে ট্রাম্পের নাম নাই কথাটায় আসি আমি। আসলে ট্রাম্প নাম না থাকাতেও ট্রাম্প কিন্তু একজন অদৃশ্য ক্যান্ডিডেট। একটু আগে আমি এক্সাম্পল দিলাম আপনাকে ক্যালিফোর্নিয়ার পুরো এই প্রপোজিশন 50 নির্বাচন হয়েছেই ট্রাম্পকে চ্যালেঞ্জ করে, বলে ট্রাম্প নেই, ট্রাম্প আছে। নিউ ইয়র্কে আমরা কি দেখলাম? ট্রাম্প সাহেব ফোন করে কথা বলছেন অ্যান্ড্রু কুমোর সাথে, ট্রাম্প সাহেব ফোন করে ফান্ডিং এর ব্যবস্থা করছেন, অ্যারেঞ্জ করছেন। সব রিপাবলিকানরা জড়ো হয়েছে কুমোর পেছনে। বলে নাম থাকুক না থাকুক, মামদানি was actually fighting against Donald Trump and the Republican establishment. সে অর্থে ট্রাম্প সাহেবের আর্গুমেন্টটা খুব লজিক্যাল না। তারপরও ইন্টারেস্টিং, যদি মেনেও নিই আমি যে ট্রাম্প সাহেব নাম না থাকাতে নির্বাচনে জিতেছে ডেমোক্রেটরা, হেরেছে রিপাবলিকানরা, তাহলে তো কি দাঁড়ায়? ট্রাম্প সাহেব তো আর নির্বাচন করবেন না। ট্রাম্প সাহেব তো আগামী 3 বছর কোন নির্বাচনে তার নাম থাকবে না। ডাজ ইট মিন দ্যাট রিপাবলিকানরা কোন নির্বাচনে জিতবে না? যদি ট্রাম্প সাহেবের আর্গুমেন্টে মেনে নিই আমি, আমার নাম নেই ফলে রিপাবলিকান জিতবে না, তো নেক্সট আগামী 3 বছরে কোন নির্বাচনে ট্রাম্প সাহেবের নেই। ফলে একটা অ্যাডভান্স ওয়ার্নিং পাচ্ছি আমরা যে হ্যাঁ, ট্রাম্প সাহেব না থাকাতে একটা ব্যাকল্যাশ হয়েছে। ব্যাকল্যাশের বড় প্রমাণটা কি? ভোটারদের শিফট। আমরা ছোট্ট এক্সাম্পল দিই, বাড়ির পাশে নিউ জার্সি গত নির্বাচনে আমরা দেখেছি বড় রকমের অলমোস্ট 40% শিফট হয়েছে অ্যামাং হিসপ্যানিক ভোটারদের মধ্যে, যারা চিরকাল ডেমোক্রেটদের ভোট দিয়েছে তারা দেখতে পাচ্ছি শিফট করছে টুয়ার্ডস রিপাবলিকান।
সেই নিউ জার্সিতে, বিশেষ করে পাসাই কান্ট্রিতে এবং হাডসন কান্ট্রিতে, যেখানে 40% থাকে হিসপ্যানিকরা, সেখানে এবারে 18% অতিরিক্ত ভোটে জিতেছে ডেমোক্র্যাটরা। শিফটটা হয়েছে +18%। কেমন? এটা কিন্তু পুরো স্টেট জুড়ে, পুরো পুরো আমেরিকা জুড়ে যেখানে নির্বাচন হয়েছে, ভার্জিনিয়া তো দেখছি আমরা 20 থেকে 40%, ডিপেন্ড করে কোন জায়গায় আপনি করছেন, এই শিফটটা ঘটেছে ভোটারদের মধ্যে। নিউ ইয়র্কেও একই, নিউ ইয়র্কে যেখানে আমরা জানতাম হিসপ্যানিক গত নির্বাচনে বড় ভারী অঙ্কে ভোট দিয়েছে ট্রাম্প সাহেবকে, এবার দেখতে পাচ্ছি আমরা এখনো পুরো ফলটা পাইনি, এক্সিট পোল থেকে দেখতে পাচ্ছি আমরা যে 10 থেকে 12% শিফট হয়েছে হিসপ্যানিকদের মধ্যে। কেন? ওয়াই হিসপ্যানিক্স? ভেরি সিম্পল অ্যান্সার, ইমিগ্রেশন। ইমিগ্রেশন যে ক্র্যাকডাউন হয়েছে, তার টার্গেট কে? হিসপ্যানিকরা। শুধু টার্গেট নয়, এই যে গ্লোবাল ইমেজটা হয়েছে কি, হিসপ্যানিক মানেই ইলিগাল ইমিগ্রেন্ট, হিসপ্যানিক মানেই ক্রিমিনাল। এই যে ইমেজটা তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, হিসপ্যানিকরা ভালোভাবে গ্রহণ করেননি, ফলে পাল্টা একটা ব্যাকল্যাশ ঘটেছে। যদি ব্লু ওয়েভ হয়েই থাকে, ব্লু ওয়েভটা হয়েছে মূলত হিসপ্যানিকদের মধ্যে। এবং আমার ধারণা যে যেহেতু আগামী 10 মাসে 12 মাসে এই পরিবর্তনটা ঘটবে না, রিভার্স ঘটবে না, ফলে এইটা মে ক্যারি ওভার আগামী নির্বাচনে। এবং ডেমোক্রেটরা হয়তোবা, এবং আই এম প্রিটি কনফিডেন্ট দ্যাট ইট উইল হ্যাপেন, যে তারা কংগ্রেসের লোয়ার হাউসটাকে দখল করে নেবে। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আমি স্টুডিওতে, আমাদের আরিফ আছেন, উনি কথা বলবেন, বাট আমি প্রশ্নটা করে যাই, বিকজ আমি বাইরে আছি একটু। সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে, হাসান ভাইও পার্টিসিপেট করতে পারেন, যে বাংলাদেশে এই যে নির্বাচন এবং গণভোট, এই দুটো নিয়ে একটা টানাহেঁচড়া চলছে। আপনার বিরোধী দলের মধ্যেই, তাদের মধ্যেই টানাহেঁচড়া, তাদের মধ্যে বিরোধ এবং বিভেদ। হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস, ডক্টর মুজিবুর রহমান মজুমদার? আমি যেভাবে দেখি জিনিসটাকে, গণভোট হলো পিপলস ম্যান্ডেট। এখন আপনার নিশ্চয় মনে আছে, আমাদের বাংলাদেশের ফার্স্ট গণভোটে আমি পার্টিসিপেট করেছিলাম, জিয়া রহমান যখন ফার্স্ট গণভোট দিয়েছে, হ্যাঁ না ভোট দিয়েছিলেন। তো সেটা তার উদ্দেশ্যটা কি ছিল? জিয়া রহমান ওনার যে একটা ম্যান্ডেট আছে, পিপলস ম্যান্ডেট আছে, টু বিকাম দ্য হেড অফ দ্য স্টেট অ্যান্ড রান দ্য কান্ট্রি, সেই ম্যান্ডেট উনি চেয়েছিলেন। তো বিপ্লবের পরে এখন কি ম্যান্ডেট আমাদের? তো হ্যাঁ, আমরা একজন কেউ বলে যে 90% জনগণ এই বিপ্লবকে সমর্থন করছে, কেউ বলেন যে আমরা চাই এই জিনিসটা হোক, এইভাবে হোক। তো আমি যেটা দেখি যে গণভোট শুড বি দেয়ার, হ্যাঁ, যে কোনো ইস্যুতে গণভোট হতে পারে, এবং লেট পিপল ডিসাইড হোয়াট দে ওয়ান্ট। আমি যদি, যারাই গণভোটের পক্ষে তারা তাদের কথা বলুক, যারা গণভোটের বিপক্ষে তারা তাদের কথা বলুক, and let people decide what they want. হ্যাঁ, তারা যদি একটা জিনিস গণভোট দিয়ে হ্যাঁ অথবা না, যেটাই আলটিমেট রেজাল্ট হোক না কেন, দেন ইট বিকামস এ পিপল ম্যান্ডেট, এবং সেটির উপর বেস করে ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। আর আপনি যদি গণভোট না দিয়ে আগাতে চান, তখন কোশ্চেন অসময় থেকেই যাবে যে এটার পিছনে জনগণ ছিল কি ছিল না। সবাই ক্লেম করবে যে না আমি জানি আমার পক্ষে ছিল, আরেকজন ক্লেম করবে না আমি জানি জনগণ বিপক্ষে ছিল। কিন্তু এটাকে এস্টাবলিশ করতে হলে ইউ নিড এ গণভোট, এবং আই বিলিভ দ্যাট গণভোট শুড বি দেয়ার। যেহেতু আমাদের দেশে এই মুহূর্তে ইভেন কনস্টিটিউশনাল কনফিউশন আছে যে আমরা কোন কনস্টিটিউশনের ইয়ে করতেছি, এই সরকার, কিন্তু এই সরকারটা কনস্টিটিউশনের বাইরে, কিন্তু আবার আমরা একটা কনস্টিটিউশনকে সাপোর্ট করে চলতেছি। তো ইটস এ কনফিউশনকে দূর করার জন্য আগামী যে ইলেকশনটা হবে সেটাকে জাস্টিফাই করার জন্য, যদি জনগণ সবকিছুর ঊর্ধ্বে, আপনার গণতন্ত্রের ঊর্ধ্বে হলো জনগণ যদি ইয়ে করে, অ্যাকসেপ্ট করে, সাপোর্ট দেয় যে হ্যাঁ নেক্সট ইলেকশনটা জাস্টিফাইড এবং এই সনদটা জাস্টিফাইড, দ্যাটস ফাইন, লেট পিপল ডিসাইড। আলটিমেটলি ডিসাইড, এটা তো একটা প্রজাতন্ত্র, এটা তো আর একটা দলীয় তন্ত্র না, রাজতন্ত্র না, এটা একটা প্রজাতন্ত্র। লেট প্রজা ডিসাইড হোয়াট দে ওয়ান্ট। আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি আলোচনাকে, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের টাইম টিভি সিইও আবু তাহের আপনাদের সামনে আসতে পারছেন। আবারও যদি কানেক্টেড হয় আমরা আবারও এগিয়ে যাব। তো এখানে হাসান ফেরদৌস, জনাব হাসান ফেরদৌস, আপনাকে বলবো যে চুলছেরা বিশ্লেষণ আপনার কথার মধ্য দিয়ে আমরা জানতে পারি, বুঝতে পারি। একই রকম ভাবে যদি বলি যে বাংলাদেশে গণভোট নিয়ে যে বিতর্কের নেপথ্যে অনেক রকম ব্যাখ্যা আসছে, আপনার ওপিনিয়নটা কি? প্রথমত গণভোট নিয়ে কোনো বিতর্ক কিন্তু নেই, গণভোটের তারিখ নিয়ে বিতর্ক। সকল পক্ষই রাজি গণভোট হতে হবে।
গণভোট ইজ এ মাস্ট, এ নিয়ে কোনো এই মতৈক্য আছে, কিন্তু কবে হবে? জামাত বলছে এটা হতে হবে আগে, বিএনপি বলছে এটা হতে হবে নির্বাচনের সময়, এবং আর্গুমেন্টটা খুব ফেয়ার আর্গুমেন্ট মনে করি আমি। বিএনপি বলছে এই নির্বাচন করতে হলে 10,000 কোটি টাকা লাগবে, একটা নির্বাচন করতে রাফলি 10,000 কোটি টাকা লাগে। বাংলাদেশের পক্ষে কি এই অল্প সময়ে পরপর দুবার নির্বাচন করা পসিবল? আমাদের সেই টেকনিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল মিনস আমাদের আছে? আমি তো দেখি না, এবং এটা আমার যুক্তিতে, আমার চোখে সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এটা কেন করছে জামাত, ইনসিস্ট কেন করছে, এই উত্তরটা আমার কাছে নাই। রাজনীতিতে জল ঘোলা করা ছাড়া এর কোনো বড় গুরুত্ব আছে বলে আমি জিজ্ঞেস করেছি জামাতের খুব উচ্চ পর্যায়ে নেতাদের জিজ্ঞেস করেছি, তারা নানা রকম লিগালিস্টিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি কোনটা? জাতীয় মতৈক্য। আমরা একটা ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছি, এবং আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য নানা পক্ষ, দেশীয় এবং বিদেশি পক্ষ তৎপর। আমি সর্বশেষ বলি আপনাদের কি হয়েছে বাংলাদেশে কোটি কোটি জাল টাকা প্রবেশ করেছে। গতকাল আমরা টেলিভিশনে দেখলাম, যমুনা টিভিতে দেখাচ্ছে আমাদেরকে মাগুরায়, এই দেখো টাকা, 500 টাকার নোট, 1000 টাকার নোট, জাল টাকা ভারত থেকে ঢুকছে। বলা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা জাল নোট ঢুকেছে। যদি এই টাকা ঢোকে ইকোনমিতে, ইকোনমি উইল কোল্যাপস। এটা কারা করছে, কেন করছে? উদ্দেশ্য তো একটাই, এই সরকারকে পর্যস্ত করা, বাংলাদেশকে নতজানু করা। এই অবস্থায় আমরা কেন সম্পূর্ণ একটা অবান্তর ইস্যু নিয়ে এরকম বিতর্ক করব? গতকাল বিএনপি শোডাউন করেছে, 11 তারিখে জামাত শোডাউন করবে, সংঘর্ষ হবে, রক্তাক্ত অবস্থা সৃষ্টি হবে, এবং নির্বাচন বিপদগ্রস্ত হবে। আমি মনে করি জাতীয় ঐক্যের খাতিরে আমি এই কথা আমার আগেও বলেছি, আমরা যে রিমার্কেবল একটা ঐক্যের প্রদর্শনী দেখেছি। আমরা একই মঞ্চে দাঁড়িয়ে জামাত, বিএনপি, অন্যান্যরা কোলাকুলি করছে, সনদ স্বাক্ষর করছে, রিমার্কেবল। এমন ঘটনা আমাদের ইতিহাসে কখন ঘটেনি। সেই আমাদের দেশ যখন আমাদের সামনে একটা অপরচুনিটি এসছে দেশকে এগিয়ে নেবার জন্য, তখন আমি আশা করব যে সকল দলই সমঝোতার খাতিরে, ঐক্যের খাতিরে দেশকে এগিয়ে নেবার জন্য তাদের যে মতাভেদটা আছে, মতানৈক্য আছে, তা দূর করে সমমতে তারা পৌঁছবেন, এটা আমার আশা। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমি যদি একদম বিশ্লেষণ করে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ভারত থেকে নকল টাকা বাংলাদেশে ঢুকছে, এছাড়া আমরা বিভিন্ন পত্রিকায় কিন্তু অস্ত্রের কথাও শুনেছি, রাজনৈতিক সহিংসতার একটা বড় আভাসও কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যমে আসছে। তাহলে আসলে পেছনে কোন শক্তিটা কাজ করছে যে বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি না হোক? আপনি কি মনে করেন? আমি আপনাদের প্রশ্ন করি, নির্বাচন ভণ্ডুল হলে লাভ টাকা, যদি নির্বাচন সময় মতো না হয়, এটা লাভ টাকা। নিশ্চয়ই বিএনপির নয়, জামাতের নয়, এনসিপি নয়, এরা সবাই নির্বাচন চায়, ক্ষমতা যেতে চায়। লাভ টাকার যারা ক্ষমতার বাইরে আছে। কারণটা কি? যদি এই নির্বাচন আগামীকাল হয়ে যায় এবং নতুন বৈধ সরকার ক্ষমতায় আসে, তখন কাকে আপনি গাল দেবেন? এখন তো আপনি বলেন ইউনূস সরকার অবৈধ সরকার বলেন, আপনারা বলেন এই পাকিস্তানের রেজিম, আইসিসির রেজিম বলেন, তখন কাকে আপনি গাল দেবেন? তখন তো আপনি বলতে পারবেন না বিএনপি বা জামাত যারাই ক্ষমতায় আসুক এরা অবৈধ, নির্বাচন করে বৈধভাবে ক্ষমতায় এসছে। ফলে সকল চেষ্টা হচ্ছে নির্বাচনকে বিঘ্নিত করা, বানচাল করা। আজকে দেখেছি আমরা ভারতীয় পত্রিকায় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন। আমরা এও দেখেছি যে আওয়ামী লীগের নেতারা জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন। তারা চিঠিতে কি বলেছেন? যে প্লিজ এই নির্বাচন হচ্ছে, এটা অবৈধ নির্বাচন, নন ইনক্লুসিভ নির্বাচন, কোনো সাহায্য করবে না, কোনো সাহায্য করতে যেও না। আমাদের অ্যাডভাইজার পরশ সাহেব বলছেন এই চিঠিতে কোনো কাজ হবে না। কিন্তু উদ্দেশ্যটা কি? ডিসরাপ্ট করা। কোনো কাজ তো হবেই না, আমি জানি। মহাসচিবের কোনো ক্ষমতা নেই আমাদের নির্বাচনকে বিঘ্নিত করার। ধরা যাক তিনি কোনো টেকনিক্যাল সাপোর্ট করলেন না, সো হোয়াট? তাতে কি আমাদের নির্বাচন ঠেকে থাকবে? থাকবে না। এটা হচ্ছে জল ঘোলা করার চেষ্টা। যদি কিছু 5 দিন ডিলে করা যায়, যদি একে টেন্টেড করা যায়, এর বাইরে কিছু নয়। এবং একটাই উদ্দেশ্য, এক হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী বা আওয়ামী পন্থীদের ক্ষমতায় পুনর্বহাল। কারা করছে?
খুবই স্পষ্ট। কলকাতায় বসে কারা হেডকোয়ার্টার্স বানিয়েছে, নির্বাচনের হেডকোয়ার্টার্স। আরাফাত সাহেব দুদিন আগে সাক্ষাৎকার দিয়ে বলেছেন তিনি 2000 লোক নিয়ে ক্যাম্পেইন করছেন, নিজে বলছেন 2000 লোক নিয়ে তিনি ক্যাম্পেইন করছেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে ডিসরাপ্ট করবার জন্য। পাবলিক অ্যাডমিশন। প্রাক্তন প্রধানমন্ত্রী দিল্লিতে বসে মাঝে মধ্যে লোদি গার্ডেন হেঁটে বেড়াচ্ছেন, আর বাকি সময়টা তিনি কি নিয়ে কাজ করছেন, কিভাবে এই সরকারকে ক্ষতিগ্রস্ত করা যায়, লাভটা কার? সবই তো হচ্ছে ভারতের ছত্রছায়। কোনো কাজই তো ভারতের সম্মতি ছাড়া ঘটতে পারে না। ঘটতে পারে? প্রধানমন্ত্রী যে তিনি সাক্ষাৎকার দিলেন একই সাথে, এটা অ্যারেঞ্জ করলো কে? উত্তরগুলি কে লিখে দিল? প্রধানমন্ত্রী নিজে লিখেছেন আপনার মনে হয়? তাকে অফিস করতে দেওয়া হয়েছে তার বাড়িতে দিল্লিতে, কে করে দিয়েছে? বলে পুরো জিনিসটাই একটি ভারতীয় পরিকল্পনা মাফিক এগুচ্ছে, এবং তাদের একটাই উদ্দেশ্য, যাতে করে এক নির্বাচনকে বিঘ্নিত করা, আর নির্বাচন হয়ে গেলে যারা ক্ষমতায় আসবে তারা যেন আমাদের আগের মতোই অনুগত থাকে। জনাব হাসান পেট্রোস, আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখবো, তাহলে ভারত তো পরাশক্তি, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। ভারত যদি এইভাবে করে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ আমরা খুব স্বাভাবিকভাবে আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। আরেকটি বিষয় কিন্তু এসেছে, এটা রাজনীতির মারপ্যাচ কিনা, আপনার ব্যাখ্যায় সেটা শুনবো, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভুল ছিল শেখ হাসিনা একটা স্টেটমেন্টে উল্লেখ করেছে, যেটা আমি গণমাধ্যমে দেখেছি। এই বিষয়ে আসলে উনি বলেছেন কি? উনি বলেছেন মাঠ পর্যায়ের কর্মীরা ভুল করে, আমি ভুল করিনি। উনি বলছেন যে অপরাধটা আমার নয়, মাঠ পর্যায়ের কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা ভুল করেছে। আরে বাবা, তুমি হচ্ছে গিয়ে ফ্যামিলির প্রধান, তোমার নির্দেশে গেছে, নির্দেশ কি তুমি নির্দেশ দিয়েছো? লিথাল উইপন ইউজ করো। বন্দুকটা গুলি আমি চালিয়েছি বটে, অর্ডারটা কে দিয়েছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় 6 মিলিয়ন ইহুদি মারা গেছে, আমরা কি দোষ দেবো? ক্যাম্পের হোয়াইট জার্মান ম্যানেজার এই কাজটা করেছে না হিটলার করেছে? অপরাধটা কার? হিটলার কি তার অপরাধ তার লোকাল ক্যাম্পের ম্যানেজারের কাঁধে বন্দুক রেখে বলতে পারে না আমি করিনি? হাসিনা কোনো হয়ে বলতে পারে না। যতই চেষ্টা হোক হোয়াইট ওয়াশ করবার জন্য, তিনি হোয়াইট ওয়াশ হবেন না। আমি শেষ কথা বলছি, আমি তার সামনে একটা বড় সুযোগ ছিল অবস্থাটা ইমপ্রুভ করার। যদি তিনি শুধু বলতেন আমি ভুল করেছি, আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি, আমি রিগ্রেট করছি, শুধু এইটুকু যদি বলতেন আমি ভুল করেছি। উনি স্বীকার করেছেন হ্যাঁ দায়িত্বটা আমার ছিল, কিন্তু উনি কখনো বলেননি উনি ভুল করেছেন। দায়িত্ব তোমার, তাহলে ভুলটা কেউ করলো কে? ডাক্তার মুজিবুর রহমান সম্পর্কিত এই বিষয়ে মনে কোনো কিছু অ্যাড করতে চান? আমি অ্যাড করতে, শুধু হাসিনা না, আওয়ামী লীগের এখন পর্যন্ত কোন নেতা কর্মী কোন পর্যায়ে এখন পর্যন্ত কেউ বলেনি যে যতগুলো অপকর্ম হচ্ছে, এই গুম হত্যাকাণ্ড আয়নাঘর থেকে শুরু যত কিছু হচ্ছে, তার জন্য তারা কোন রকম রিগ্রেট আছে বা কোন রকম দায়ী। তারা এখনো মনে করে হাসিনা তাদের হযরত হাসিনা ফেরেশতা, উনি কোনো ভুল করেন নাই, উনি ছাড়া দেশ চলবে না। তো এটা হলো আমি বয়ান। আর যেটা ভাই বললেন ইজ ভেরি ট্রু। ইন্ডিয়া সবকিছু কলকাঠি নাড়ছে একটা উদ্দেশ্যে, যাতে করে আমাদের দেশে কোনো স্টেবল গভর্নমেন্ট না হয়। এই যে টাকাগুলো ঢুকাইছে, একটা বিরাট ইনফ্লেশন করে আমাদের দেশের অবস্থা খুব আনস্টেবল করার চেষ্টা করতেছে। তবে আমি জানি, আপনি একটু আগে বললেন ভারত পরাশক্তি হতে পারে, বাট আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমরা যুদ্ধ করে গণতন্ত্র এস্টাবলিশ করছি। সুতরাং আমাদের পরাশক্তি নিয়ে চিন্তা করলে হবে না, ভয় পাওয়ার কিছুই নেই। পরাশক্তি কি করবে? আমাদের জনগণ যদি এক থাকে, ঐক্যবদ্ধ, যেটা ভাই বললেন, আমাদের এখন দরকার হলো একতা, ঐক্যবদ্ধ। এবং আমাদের দরকার হলো একটা ইলেকশনের মাধ্যমে মানুষের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার তৈরি করা, যাতে করে সরকার মাথা উঁচু করে পৃথিবীর বুকে যে কোনো পরাশক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশকে উন্নত করতে পারে এবং জনগণের স্বার্থে দেশকে পরিচালনা করতে পারে। সেটি হওয়া উচিত মূল উদ্দেশ্য। এটা যদি হয়, তাহলে আমি বলবো যে আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের এই 24-এ যেই গণ আন্দোলন হচ্ছে, সেটা সার্থকতা ওখানেই আসবে যখন আমরা সত্যিকার অর্থে জনগণের কাছে, জনগণের ম্যান্ডেটে, জনগণের কাছে আমাদের দেশের যে প্রাপ্য জনগণের, সেটা আমরা পৌঁছে দিতে পারি।
ডাক্তার মুজিবুর রহমান, আপনি চিকিৎসার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, ক্যান্সারের পাশাপাশি রাজনীতিতেও আপনার ব্যাখ্যা মনে হয় দর্শকদের কাছে একটা আলাদা রকম গ্রহণযোগ্য হবে, কারণ ব্যাখ্যার সাথে যথেষ্ট যৌক্তিকতা ছিল। আমি অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব হাসান ফেরদৌস, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে দেখেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেক কিছু কিন্তু স্পষ্ট হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে। তো স্বাভাবিকভাবে এই আভ্যন্তরীণ পরিস্থিতি, জাতীয় ঐক্যের কথা আসছে, কিন্তু যারা এক মঞ্চে কোলাকুলি করেছিল, দুটি প্রধান দল যারা এই বড় ধরনের সম্পর্কটা অনেক দৃঢ় ছিল, এখন এই যে দৃঢ়তা নেই, তো এটা কি আসলে কোনোভাবে জোড়া লাগবে? আপনার কাছে কি মনে হয়? আমি বিশ্বাস করি দেশের মানুষ চায় অগ্রগতি, দেশের মানুষ চায় শান্তি, দেশের মানুষ চায় রাজনৈতিক সম্প্রীতি, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে যে গন্ডগোলটা হচ্ছে এটা প্রি ইলেকশন, নির্বাচন পূর্ব শোডাউন, মাঠ দখলের রাজনীতি। এটা আমাদের গত 100 বছরের 50 বছরের রাজনীতি, এটা এর থেকে বেরিয়ে আসতে পারিনি আমরা। রাজনীতি সংস্কৃতি যেমন অনেক দিনে জন্মায়, পরিবর্তনটা হয় অনেক দিনে। আমি চাইলাম আর পরিবর্তন হয়ে গেল তা তো না, আমার রক্তের মধ্যেও তো এই দোষ আছে। এই ভালো ব্যাখ্যা দিতে পারবেন মুজিব ভাই রক্তের দোষের কথা, কিন্তু আমি কোয়াইট ডেফিনিট জনগণের যে আশা, তুমি যদি ব্যর্থ হও তাকে বুঝতে, পালস বুঝতে ব্যর্থ হও, তুমি পলিটিক্যালি ফেল করবে। যে ফেলটা করেছে আওয়ামী লীগ, জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। কেমন ফলে আজকে যারা ক্ষমতার জন্য লাইন দিয়ে বসে আছে, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, তারা যদি পালসটা না বোঝে, স্বার্থটা কার বেশি সর্বাগ্রে, জনগণের কমন স্বার্থ, তুমি ফেল করো, ইউ উইল পলিটিক্যালি ফেল টু। আমার বিশ্বাস, আমার আশা, অগাস্ট বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা, সেই পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিও বদলাবে। ইট মাইট টেক সাম টাইম, বাট ইট উইল হ্যাপেন, আমি বিশ্বাস করি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস, একই সাথে ধন্যবাদ ডাক্তার মুজিবুর রহমান মজুমদার টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আসার জন্য।